দর্শক স্বাগত জানাচ্ছি আনন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয়ই হচ্ছে আয়কর মেলা, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিও আজকে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মেলা কিন্তু শুরু হয়ে গেছে নতুন আঙ্গিকে, নতুন পরিসরে এবং নতুন জায়গায়। সময়টা কিন্তু 2 মাস পিছিয়ে শুরু হওয়া, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড এবং আমাদের যে করের যে জগৎটা রয়েছে সেই জগতের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যে আমাদের 2010 সাল থেকে শুরু হওয়া আয়কর মেলা আজকে 2016 সালে অর্থাৎ 7ম বছরে পদার্পণ করলো। এবং আজকে আপনারা দেখছেন আরও সুবিস্তৃত পরিসরে জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব ভবন শেরেবাংলা নগরে, যেটা আমাদের নিজস্ব ভবন তৈরি হচ্ছে, নির্মীয়মান সেই ভবনে বিশাল জায়গা নিয়ে এই মেলা হচ্ছে। এই মেলায় সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করা হয়েছে। জনগণের জন্য বিভিন্ন জায়গার থেকে যাওয়ার জন্য বিনামূল্যে শাটল বাস চালু করা হয়েছে, যাতে যেমন ধরেন সেগুনবাগিচা সবাই মনে করে যে করদাতাদের এখানে কনসেন্ট্রেশন বেশি, এই এলাকাটা সবাই চেনে, এখান থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে, মিরপুর থেকে করা হয়েছে, উত্তরার থেকে করা হয়েছে। সুতরাং এই নতুন জায়গায় যাতায়াতের যে একটা অসুবিধা হতে পারে সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এখানে খোলামেলা পরিবেশে অত্যন্ত সুবিন্যস্তভাবে এই আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এবং আপনি এখনই মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই মেলার উদ্বোধন করছেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে, এবং জনগণের এই মেলার যে উৎসাহ উদ্দীপনা সেটা এই বছর আরও বেশি দেখবেন। এবং আরেকটি ভালো দিক যে এই বছর হচ্ছে নভেম্বরে। এখন দেখেন আবহাওয়াটা কি সুন্দর, এই সুন্দর আবহাওয়াতে জনগণের এখানে পার্টিসিপেশন আমি মনে করি আরও স্বতঃস্ফূর্ত হবে, এবং জনগণ যে কারণে মেলায় যায় সেটা আরও বেশি তারা সুফল পাবে, এবং এটা অত্যন্ত একটি আকর্ষণীয় মেলা হবে বলে আমার বিশ্বাস। প্রতি বছরই কিন্তু যে মেলাটুকু হয় এবছর কিছুটা আলাদা, নতুন জায়গাও, এবং সবকিছু মেলা পর আগ্রহের জায়গাটার মধ্যে এখনো কিন্তু ওই কর দেওয়ার যে বিষয়টুকু, আয়কর দেওয়ার মেলা কেন্দ্রিকতার মধ্যেই কিন্তু আমরা এখনো ঘুরপাক খাচ্ছি। আপনার সাথে আমার গত বছরের কথা হয়েছিল, সেই বিষয়টুকু কিন্তু এখনো সেখান থেকে বের হয়ে আসার যে জিনিসটুকু এখনো বের হয়ে আসতে পারেনি। রাজস্ব আদায়ের বিষয়েও যদি আসা হয় তাহলে দেখা যায় যে মেলা কেন্দ্রিকতা কিন্তু এখনো রয়ে গেছে। হ্যাঁ, মেলায় আপনি দেখবেন রাজস্ব কিন্তু খুব বেশি যে আদায় হয় তা না। 2015 সালে গত বছরে আমাদের এখান থেকে 2035 কোটি টাকা মেলা থেকে আদায় হয়েছিল। আপনার আমাদের যে সর্বমোট আদায়, এই অঙ্কটা কিন্তু বড় কিছু অঙ্ক না, কিন্তু এটার অন্যদিকে আপনাকে এটা দেখতে হবে। এটা জনগণ এই সময়ে যে সুযোগ সুবিধাগুলো পায় সেটা কিন্তু সারা বছর এখন পাচ্ছেন না। তারা কর বিভাগের বিভিন্ন কর সার্কেলে গেলে সেখানে এখনও যে অসুবিধাগুলো রয়েছে, এখনও অনেক করদাতাই এখানে হয়রানির সম্মুখীন হয়ে থাকেন, এবং মানুষের করদাতাদের ভিতরে কর সার্কেলে যেতে এখন একটা ভীতি কাজ করে। তো এই মেলাতে আসলে তারা স্বস্তি বোধ করেন, এখানে ভাবেন যে এখানে নির্বিঘ্নে তার রিটার্নটা জমা দেওয়া যাবে, এবং এখানে তাৎক্ষণিক অত্যন্ত অল্প সময়ে উনি কিন্তু এই কাজটা সেরে আসতে পারেন। তো এই যে মেলার সুবিধাটা এটা কিন্তু আমরা কর সার্কেলে সেই সেবাটা এখনো করতে পারিনি। আর টাকার অঙ্কে আপনি যেটা বললেন, টাকার অঙ্কে কিন্তু এটা বড় কিছু নয়। এটা আসলে জনগণকে সচেতন করা, আয়কর দেওয়ায় উৎসাহিত করা। অনেক সুপ্ত করদাতা রয়েছে যারা আসলে করের আওতায় পড়বেন, উনি কিন্তু কর বিভাগের সার্কেলেও যান না, কিংবা কর দিতে আগ্রহ প্রকাশ করেন না। এই মেলা দেখে ওনার মনে এটা হয়তো জাগ্রত হবে যে আমার তো আসলে কর দেওয়া উচিত। এবং এই যে মানুষগুলো এখানে যাচ্ছে, এরা কেন যাচ্ছে, কেন কর দিতে যাচ্ছে, এই তাকে একটা তাগাদা অনুভব করতে পারেন উনি যে আমার রাষ্ট্রীয় কর্তব্যটা আমার পালন করা উচিত। সেজন্য মেলাটা মূলত জনগণের মধ্যে সচেতনতা এবং উদ্বুদ্ধকরণটাই হচ্ছে মূল লক্ষ্য। আপনি সুপ্ত করদাতার কথা বলেন, আমরা এবার দেখেছি যে করের যে কার্ড দেওয়ার যে বিষয়টুকু আছে সেটাকেও বাড়ানো হয়েছে, মন্ত্রিসভায় সেটি অনুমোদনও হয়েছে।
এই ধরনের বিষয়গুলো কি আসলে উৎসাহিত করে কিনা? অবশ্যই আপনার আগে আপনি তো জানতেন যে ২০ জন সেরা করদাতাকে দেওয়া হতো, এবার পরিধি বৃদ্ধি করে ১২০ না ১২৫ জন করা ১২৫ জন করা হচ্ছে। এটা এখন ধরেন বড় বড় সর্ববৃহৎ করদাতাদের যদি আমি নিয়ে আসি, তাহলে আপনার দেখুন একটা ক্লাসিফিকেশনেই অনেক বড় করদাতা চলে আসবে। কিন্তু আমি যদি শ্রেণীবিন্যাস করি, যেমন ধরেন শিল্পী, যেমন ধরেন আপনার ব্যক্তি করদাতা, যেমন ধরেন আপনার একজন ব্যবসায়ী, এরকম আলাদা আলাদা যদি আমি করে দেই, কিংবা আপনার মিডিয়া জগৎ আলাদা আলাদা করে দিলে এক এক শ্রেণীতে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি হচ্ছে যে এনবিআর এ, সেখানের মধ্যে আয়কর মেলার উদ্বোধন হচ্ছে। সেখানে আমাদের সহকর্মী ইকবাল হাসান আছেন, আমরা জেনে নিব সেখানকার সার্বিক পরিস্থিতি। ইকবাল, সার্বিক পরিস্থিতি যদি জানাতেন, কি অবস্থা এখন সেখানকার? উৎসব মুখর পরিবেশ চলছে কিনা? হ্যাঁ, সার্বিক পরিস্থিতি বলতে যে আনুষ্ঠানিক উদ্বোধন তো বেলা ১টায় হওয়ার কথা, তো ১:৩০টার বেশি বাজে এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে মাননীয় অর্থমন্ত্রী এখানে এসে পৌঁছাবেন এবং তারপরে আনুষ্ঠানিক উদ্বোধনের যে প্রক্রিয়া সেটা শুরু হবে। তবে এর আগে আজকে থেকে যে মেলাটা শুরু হয়েছে, আপনি আমার পেছনে তাকিয়ে দেখেন, কিছুক্ষণ আগেও কিন্তু এখন যে ভিড়টা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি ভিড় ছিল। আমি নিজে দেখেছি অনেক আয়করদাতা এখানে তাদের রিটার্ন জমা দিচ্ছেন এবং একই সাথে নতুন যারা আয়করের মধ্যে পড়েন তারাও টিআইএন খুলছেন বা বিভিন্ন সেবা নিচ্ছেন এই আয়কর মেলা কেন্দ্রিক। এবং এই বছরই প্রথম অনেক বড় পরিসরে আয়কর মেলাটা, অর্থাৎ আয়তনের দিক দিয়ে যে জায়গাটায় অনুষ্ঠিত হচ্ছে সেটা অনেক বড়। এর আগে যেটা অফিসার্স ক্লাবে হতো, তবে এখানে কিছু কিছু করদাতার কাছে আমাদের অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে কমিউনিকেশন, অর্থাৎ যাওয়া আসার ব্যাপারটা। বেইলি রোডে সব প্রান্ত থেকে যাওয়া আসার যে সুবিধাটা ছিল, আগারগাঁও কিছুটা একপাশে হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গার করদাতারা এখানে এসে যে সেবাটা সেটা নিতে মাঝে মধ্যে ব্যাহত হতে পারেন, সেই আশঙ্কা তারা করছেন। আর একটা বিষয় যে অর্থমন্ত্রী ছাড়াও অর্থ প্রতিমন্ত্রী এবং আরও যারা এনবিআর সংক্রান্ত আছেন, তারা কিন্তু আয়কর মেলাটা আজকে পরিদর্শন করেছেন এবং সার্বিকভাবে এই মেলার যে লক্ষ্য বা উদ্দেশ্য তাদের চোখে প্রথম দিন দেখে হয়তো সফলতা হিসেবে তারা দেখতে পারেন, কিন্তু যেটা দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা আয়করকে ঘিরে বা বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনাকে ঘিরে এই মেলার মাধ্যমে সেটা কতটা বাস্তবায়িত হয় সেটা কিন্তু প্রশ্ন থেকে যায় প্রতি বছর। আশা করছি এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং এনবিআর সংশ্লিষ্ট সবাই এই সংক্রান্ত একটা নির্দিষ্ট রূপরেখা তারা আজকে ব্যক্ত করবেন। ইকবাল, আপনাকে ধন্যবাদ। সৈয়দ আমিনুল করিম, আমরা এই বিষয়ে দেখছিলাম, ইকবাল হাসান বলছিল আমাদের। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি এবং সেই বিষয়ে কথা বলছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ফিরছি, একটু পরে সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। সৈয়দ আমিনুল করিম, করমেলা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, সহকর্মী ইকবাল হাসানও ছিলেন। আপনি যেটা বলছিলেন যে নতুন জায়গায় সমস্যার একটাই কিন্তু হচ্ছে যাতায়াত ছাড়া এখন পর্যন্ত বড় কোনো সমস্যা কিন্তু এখনো হাজির হয়নি। তো সার্বিক করের যে বিষয়গুলো আছে এর মধ্যে আমরা ডিজিটালাইজেশন দেখতে পেয়েছি, কর পাশাপাশি আমরা কিন্তু রিটার্নও এবার সীমিত আকারে কিন্তু আমরা অনলাইনে দিতে পারছি। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা কি নতুন যুগের দিকে হাঁটছি কিনা? এটা একটা অত্যন্ত বড় একটি খবর যে ইন্ডিভিজুয়াল করদাতারা এই বছর থেকে এই সর্বপ্রথম আপনার অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। উন্নত দেশে যেরকম দেওয়ার সুযোগ রয়েছে সেই সুযোগটা আমরা এই বছর থেকে পাব। এটা আমি মনে করি আপনার এই যে হয়রানির যে অভিযোগ, কিংবা আপনার বিভিন্ন কর সার্কেলে গেলে ধাপে ধাপে যে মানুষ নানা বিড়ম্বনার সম্মুখীন হন, সেটা থেকে বেরিয়ে যাওয়ার একটা বড় সুযোগ। আপনি ঘরে বসে রিটার্নটি দিতে পারবেন, ঘরে বসেই আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন এবং ওখানেই সার্টিফিকেটটা কিন্তু আপনি ওখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে আমি মনে করি এটা একটা বিশাল যুগে, ডিজিটাল যুগে আমরা প্রবেশ করছি। এটা করদাতাদের জন্য একটু অত্যন্ত আনন্দের খবর। এবং আপনাকে বলি, এবার মেলার আরও একটা বড় বৈশিষ্ট্য, আপনি এটা লক্ষ্য করেছেন কিনা, যে জেলা বিভাগ এসব জায়গায় তো হচ্ছেই, সাথে সাথে ৮৬টি উপজেলা, তার মধ্যে ২৯টি উপজেলায় ২ দিন ব্যাপী হবে, আর সম্ভবত ৫৭টি বোধহয় উপজেলায় ভ্রাম্যমাণ মেলা হবে, মানে মোবাইল মেলা হবে। এটা একটা নতুন কনসেপ্ট, যেটা যে ওখানে হয়তো আমি জানি না কর বিভাগ কিভাবে এটা আয়োজন করেছেন। এটা হয়তো আমার মনে হয় ট্রাকের মাধ্যমে কিংবা কোনো বাস টাসের মাধ্যমে এটা করবেন। তো এটা ইটস এ গুড আইডিয়া যে ভ্রাম্যমাণ মেলা
যে আপনি একটা উপজেলাতে আপনার অনেকক্ষণ অবস্থান করলেন কিংবা একটা গ্রোথ সেন্টারে চলে গেলেন, তা আপনার মানুষের কাছে যাওয়ার কিন্তু আরেকটা বড় পদক্ষেপ বলে আমি মনে করি। এক্ষেত্রে কর আদায় এবং সচেতনতা বৃদ্ধিতে এটা সহায়ক হবে কিনা? আপনি আদায়টাকে কিন্তু কর মেলার মূল লক্ষ্য না, মূল লক্ষ্যে হ্যাঁ, না, কিন্তু হ্যাঁ। সার্বিকভাবে যদি চিন্তা আদায় করি। বাড়বে এই দিক দিয়ে যে ওই গ্রোথ সেন্টারগুলোতে কিংবা উপজেলা লেভেলে যে সকল করদাতা, আপনাকে বলেছি সুপ্ত করদাতা, যিনি করদাতা হওয়ার কথা কিন্তু কর দিচ্ছেন না, উনি কিন্তু দেখবেন তার দোরগোড়ায় আপনার মেলা চলে এসেছে। ওনার সচেতনতা এখানে বৃদ্ধি করবে বলে আমরা আশা করি, এবং উনি কিন্তু এই সুযোগটা নিয়ে এই কর মেলায় এসে হয়তো রিটার্নটা দিতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন, এবং উনি হয়তো সর্বপ্রথম এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। তো এই ধরনের লোকের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে এবং লোকজন সহজে এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে হ্যাসেল ফ্রিভাবে এখানে রিটার্ন দিতে পারবেন। তাই আমি মনে করি এটা একটা সার্বিক ব্যাপক পরিসরে মেলা চলে গেছে। এবং আপনি এই মেলার সফলতা যদি দেখেন যে শুধু এখানে এই মেলাতে আপনার শেরেবাংলা নগরে যেটা আমাদের কর ভবনে হচ্ছে, এখানে কিন্তু আপনার সঞ্চয় পরিদপ্তর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কাস্টমস ভ্যাট, তাদেরও কিন্তু এখানে বুথ থাকবে। মানে তাদেরও যে কর্মযোগ্য এখানে তুলে ধরা হবে। অর্থাৎ এই মেলার পরিধি কিন্তু কর্মপরিধি কিন্তু আরো বাড়ানো হচ্ছে। অর্থাৎ এটার ফলাফল ভালো হচ্ছে দেখেই এই ধরনের জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। সৈয়দ আমিনুল করিম, আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে আপনার কাছে। দর্শক, আরেকটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। সৈয়দ আমিনুল করিম, সুপ্ত করদাতার বিষয় বলেছে। আমরা দেখেছি করদাতা যারা শীর্ষ, তাদের নাম প্রকাশ করা হয়েছে। এ ধরনের উপায়গুলো আসলে কি আমাদেরকে উদ্বুদ্ধ করবে কিনা কর দিতে, কর বান্ধব পরিবেশ তৈরি করতে এবং সেই সাথে একটা সুন্দর বাংলাদেশ করতে? আপনার কাছে সবার শেষে যে প্রশ্নটি না, এটা তো অবশ্যই। আপনি দেখেন, আমরা এতদিন 20 জন সেরা করদাতাকে পুরস্কৃত করে আসছি এবং সম্মানিত করে আসছি। এটা অবশ্যই মানুষকে আরো উজ্জীবিত করবে এবং তাকে কর দেওয়ার জন্য আগ্রহী করে তুলবে, এবং তাকে সমাজে সম্মানিত করা হচ্ছে। রাষ্ট্র তাকে সম্মানিত করছেন এবং সে রাষ্ট্রের সুযোগ সুবিধাও কিছু কিছু পাবে। তো এতদিন ছিল যে একটা কনসলিডেটেড এক ফর্মে ছিল। এখন আপনার বিভিন্ন শ্রেণী, যেমন ধরেন একটা মিডিয়া একটা গ্রুপ হইতে পারে, চিকিৎসক একটা গ্রুপ হইতে পারে, আপনার খেলোয়াড়রা হইতে পারে, এরকম এনবিআর বিভিন্ন ক্লাসিক গ্রুপ অনুযায়ী আমার মনে হয় এটা পুরস্কৃত করার ব্যবস্থা করবে। এই ধরনের চিন্তা চেতনা ছিল আমি যতটুকু জানি। তো এরকম বিভিন্ন সেক্টরে যদি আপনার সেরা করদাতাদের পুরস্কৃত করা হয়, সার্বিকভাবে কিন্তু সমাজে উৎসাহটা বৃদ্ধি পাবে এবং সকল করদাতা দেখবে যে আমরা যদি আরো কর বেশি দেই, তাহলে আমিও হয়তো একদিন এই সেরা করদাতাদের একজন হব এবং উনি এই রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো পাবেন। আমি মনে করি দেশের এই যে প্রচেষ্টা, এটা অত্যন্ত প্রশংসনীয় প্রচেষ্টা এবং করদাতাদের এটা তৃণমূল থেকে নিয়ে আসবে। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া থেকে নিয়ে আসা সবকিছুর মাঝখানে যদি আমরা চিন্তা করি নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটালাইজেশনের দিকে আমরা চলে যাচ্ছি, এরপর ওইটার যে নিরাপত্তার বিষয়টুকু আছে, সেগুলিকে নিয়ে সামনের দিনগুলোতে যে টার্গেট এক এক সময় দেওয়া হচ্ছে, সেটা পূরণে আমরা সক্ষম হব কিনা? হ্যাঁ, আমি যতটুকু জানি যে এই বছরের যে ফার্স্ট কোয়ার্টার যেটা আপনার চলে গেছে ইতিমধ্যে, প্রথম প্রান্তিকে, এখানে কিন্তু মাত্রা অনুযায়ী কর আদায় কিন্তু বেশ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আমি শুধু আপনাকে আয়করের ক্ষেত্রেই বলি, এখানে আয়করের ক্ষেত্রে মাত্র 1000 কোটি টাকার মতো পিছিয়ে আছে এবং 15%-এর উপরে গ্রোথ রয়েছে। এটা কিন্তু এই পর্যায়ে, এই কোয়ার্টারে এটা কিন্তু বেশ ভালো একটা পরিসংখ্যান আপনি পাচ্ছেন। এর অর্থ হচ্ছে এই যে কর বিভাগকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে এবং প্রত্যেকটা কর অঞ্চলে এমনভাবে পদস্থ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনার কর্মদক্ষ এবং ভালো ভালো কর্মকর্তাকে কিন্তু পদস্থকরণ করা হয়েছে গত বেশ কিছুদিন ধরে। এখন সবাই কিন্তু আপনি এটা জানেন যে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের অনুযায়ী কাজ করছেন এবং এখানে এত সুন্দর করে মনিটরিং ভাবে মাধ্যমে কাজ চলছে, আপনি রেভিনিউতে কিন্তু এর প্রভাব পড়ছে। তো এখানে আপনার শক্ত প্রশাসন এবং এখানে পদস্থকরণটা যথোপযুক্ত,
আপনার অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের মাধ্যমে কাজ চলছে, মনিটরিং চলছে। আর এই দিক দিয়ে আপনি দেখেন এই জনগণকে সচেতন করা, উৎসাহিত করা, আপনি তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আরও সেরা করদাতা হওয়ার জন্য আরও উৎসাহিত করা, আর এই মেলার মাধ্যমে আপনার জনগণের যে অসুবিধাগুলো সেগুলো দূর করে আপনার জনগণকে এগিয়ে আসার জন্য সকল রকম প্রচেষ্টা নেওয়া হয়েছে। তা আমি মনে করি এই সকল প্রচেষ্টা সার্বিকভাবে রেভিনিউ আদায়ে ভালো একটা প্রভাব ফেলবে এবং এবার কিন্তু যেভাবে অগ্রসর হচ্ছে রাজস্ব বোর্ড, তারা কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আপনি যে স্বপ্ন এবং বিশ্বাসের কথাটুকু বলছেন, আমরা আশা করছি জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ যারা সংশ্লিষ্ট খাতে জড়িত তারা তাদের সেই সক্ষমতাটুকু পূরণ করতে পারবে এবং সুন্দর একটি বাংলাদেশের পথ হয়ে আগাবে বাংলাদেশ। সৈয়দ আমিনুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, হ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।